বন্ধুরা নমস্কার। এনডিএর নেতা নির্বাচিত হওয়ার পর হঠাৎ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এল.কে. আদবানি এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী মুরলী মনোহর যোশীর বাড়িতে গেলেন? হঠাৎ করে এই দুই বৃদ্ধ নেতার বাড়িতে যাওয়ার কি দরকার পড়ল? এটা কি শুধুই সৌজন্যতামূলক একটা সাক্ষাৎকার, না আশীর্বাদ নেওয়ার জন্য যে সিনিয়র নেতাদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করব, শপথ গ্রহণ করব, শুধু কি তাই, না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? যতটুকু গুরুত্ব এই সফরটা পাওয়ার কথা ছিল, আমি দেখলাম যে সর্বভারতীয় মিডিয়াগুলোতে তার ধারে কাছেও এই সফর নিয়ে আলোচনা হয়নি। এই সফরটা কেন এত ইম্পর্ট্যান্ট এই কারণে যে নরেন্দ্র মোদীজি সরকারে এসেছেন 2001 সালে গুজরাটে মুখ্যমন্ত্রী হিসাবে। 2001 সাল থেকে আজকে পর্যন্ত তিনি সরকারের প্রধান, কখনো রাজ্য সরকারের প্রধান, কখনো কেন্দ্রীয় সরকারের প্রধান, এবং সবগুলি সরকারেই তিনি একক সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ছিলেন। কখনোই তাকে অন্য দলগুলোর ওপর নির্ভর করে সরকার চালাতে হয়নি। ফলে কখনোই জোট রাজনীতির যে বাধ্যবাধকতা রয়েছে, জোট রাজনীতির যে চ্যালেঞ্জগুলো রয়েছে, জোট রাজনীতির যে নানান ধরনের জটিলতা সমস্যাগুলো রয়েছে, সেগুলো তাকে ফেস করতে হয়নি। তিনি এনডিএর প্রধানমন্ত্রী ছিলেন, এটাও ঠিক। এখন এনডিএ বেশি করে বলা হচ্ছে, কারণ এখন এনডিএ বলা ছাড়া কোনো উপায় নেই বলে। তিনি 2014 সাল থেকেই এনডিএর নেতা, কিন্তু এনডিএর নেতা হিসাবে 10 বছর প্রধানমন্ত্রিত্ব করলেও তিনি একক সংখ্যাগরিষ্ঠ দলের নেতাও ছিলেন। ফলে তার যে সহযোগী দলগুলো ছিল, তারা কেউ যদি মাঝপথে তার সঙ্গে যদি মতবিরোধ হতো, তাহলে সেই দলের কথা তিনি পাত্তা না দিলেও পারতেন, সেই দলেরই ছেড়ে যাওয়া দরকার ছিল। মাঝপথে যেমনভাবে এক সময়ে টিডিপি আপনার এনডিএ ছেড়ে গেছে, মাঝপথে এক সময় আপনারা দেখেছেন জেডিইউ আপনার নীতিশ কুমারের, তারা এনডিএ ছেড়ে গেছে। মাঝপথে আপনারা দেখেছেন শিরোমণি আকালি দলকে এনডিএ ছেড়ে চলে যেতে। মাঝপথে আপনারা শিবসেনাকে আপনারা দেখেছেন এনডিএ ছেড়ে চলে যেতে। এইরকমভাবে মাঝপথে যাদের সঙ্গেই বিজেপির মতবিরোধ হয়েছে বা মোদী সরকারের মতবিরোধ হয়েছে, তাদের সবাইকে ছেড়ে যেতে হয়েছে। মোদী সরকারকে বিন্দুমাত্র এক ফোঁটা ঘাম ফেলতে হয়নি, বিন্দুমাত্র কোনো সমস্যা ফেস করতে হয়নি। কেন? কারণ তাদের ছাড়াও সরকার এককভাবেই চালানো সম্ভব ছিল বলে, এবং চালিয়েছে। এখন যখন একটা বাধ্যবাধকতা এসেছে, যখন অন্য দলগুলোর সমর্থন ছাড়া সরকার একদিনও চলতে পারবে না, তখন এই যে রাজনীতিতে নরেন্দ্র মোদীজি অনভ্যস্ত, তিনি অভ্যস্ত না, তার অভিজ্ঞতা নেই এক্ষেত্রে মানে এই রকম সরকার চালানোর, তখন তার কাছে দুইজন অ্যাসেট রয়েছে, দুইজন না, অ্যাকচুয়ালি একাধিক অ্যাসেট রয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় অ্যাসেট হলেন এল.কে. আদবানি, লালকৃষ্ণ আদবানি, এবং ডক্টর মুরলী মনোহর যোশী। রাজনাথ সিংয়েরও সেই অভিজ্ঞতা রয়েছে, এটাও সত্য, বা আপনার নীতিন গাডকারিরও সেই অভিজ্ঞতা রয়েছে। কিন্তু তারা কম্পারেটিভলি জুনিয়র ছিলেন সেই সরকারগুলোতে। সিনিয়র লিডার ছিলেন এরা দুজন, এল.কে. আদবানি, এবং এল.কে. আদবানি দেশের উপপ্রধানমন্ত্রী ছিলেন, আর মুরলী মনোহর যোশী আপনার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার ছিলেন, অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের। তো তারা তখন আপনার অটল বিহারী বাজপেয়ীর ডান হাত এবং বাম হাত এরকমভাবে ছিলেন তারা। আর অটল বিহারী বাজপেয়ীর একটা স্পেশালিটি ছিল যে তিনি তার সঙ্গের সমস্ত নেতাদেরকে গুরুত্ব দিতেন, তাদেরকেও সমাজের সবার সামনে রাখতেন, তাদেরকেও সুনাম অর্জন করার, তাদের কৃতিত্ব অর্জন করার এবং সেই কৃতিত্বের ভাগ নেওয়ার সুযোগ দিতেন। অর্থাৎ তার রাজত্বকালটা এরকম ছিল যে আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে। তো রাজা তিনি প্রকৃত রাজা হন, যিনি আর 10 জনকে তার ক্ষমতা ভাগ করেন, আর 10 জনের সঙ্গে বা সবার সঙ্গে তার ক্ষমতাকে ভাগ করেন, নিজে ক্ষমতাবান হওয়ার অহংকার দেখান না। তো সেই সময়ে যার কারণে
এল.কে. আদবানি, মুরলী মনোহর যোশী, সুষমা স্বরাজ, অরুণ জেটলি, রাজনাথ সিং, নীতিন গডকরি, প্রমোদ মহাজন, এমন অনেক নেতা ছিলেন যারা সারা ভারতবর্ষে বিখ্যাত হয়ে গেছিলেন। ওই সময়ে আপনার উমা ভারতীর নাম সবচেয়ে বেশি শুনেছিলেন। তো এরা তখন সারা ভারতবর্ষে পরিচিত, সারা ভারতবর্ষে বড় নেতা, শক্তিশালী নেতা, গুরুত্বপূর্ণ নেতা এই রকম ছিল। তখন তারা সারা দিন শুধু অটল বিহারী বাজপেয়ীর গুণকীর্তন করতেন না, করার দরকারও ছিল না। অটল বিহারী বাজপেয়ী এটা পছন্দও করতেন না। তার পছন্দ ছিল যে তোমরা কাজ করো এবং কাজের বিনিময়ে সারা দেশে তোমরা জনপ্রিয়তা অর্জন করো এবং দলকেও এগিয়ে নিয়ে যাও, সরকারকেও এগিয়ে নিয়ে যাও, দেশকেও এগিয়ে নিয়ে যাও। তো এইরকম একটা পলিসির কারণে তারা একটা বিরাট অভিজ্ঞতা অর্জন করেছিলেন। আর সেই সময় যে চ্যালেঞ্জটা অটল বিহারী বাজপেয়ীর সামনে ছিল, সেই চ্যালেঞ্জটা কিন্তু ইকুয়ালি সমানভাবে আপনার বাকি মন্ত্রীদের সামনেও ছিল। কেননা তিনি অটলজি যেহেতু ক্ষমতাটা ভাগ করেছিলেন, স্বাভাবিকভাবেই দায়িত্বটা অটোমেটিক্যালি ভাগ হয়ে যায়। ফলে বাকি মন্ত্রীদের কাছেও এটা জরুরি হয়ে যায় যে সরকারটাকে টিকিয়ে রাখতে হবে, সঙ্গের সহযোগী দলগুলোর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে সঙ্গে রাখতে হবে, তাদেরকে বন্ধু হিসেবে গুরুত্ব দিতে হবে, তাদের দাবি দাওয়াগুলো শুনতে হবে, সেগুলিকে মর্যাদা দিতে হবে। সেই জিনিসগুলো তাদেরও শেখা হয়ে যায় এবং তারাও ওইভাবে সারা দেশের মানুষের সামনে উপস্থাপিত হওয়ার একটা সুযোগ পেয়ে যান। যার ফলে আপনারা যদি, আমার সৌভাগ্য হয়েছে অসংখ্য ইন্টারভিউ শোনার, সেই সময়ে প্রমোদ মহাজনের, সুষমা স্বরাজের, এমনকি নরেন্দ্র মোদীরও অনেক ইন্টারভিউ, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী হওয়ার অনেক আগে আমি শুনেছি অনেক। সেই সময়ে নরেন্দ্র মোদীর আমিও অন্যতম ফ্যান ছিলাম, কোনো সন্দেহ নাই। কারণ যারা ভারতবর্ষে সেই সময়ে তুখর বক্তা ছিলেন, সেই তুখর বক্তাদের মধ্যে একজন ছিলেন সাধ্বী ঋতম্ভরা, একজন ছিলেন উমা ভারতী, একজন ছিলেন পশ্চিমবঙ্গের তপন শিকদার, একজন ছিলেন আপনার প্রমোদ মহাজন, তো অসাধারণ বক্তা ছিলেন। সুষমা স্বরাজ অসাধারণ বক্তা ছিলেন, আপনার নরেন্দ্র মোদীও অসাধারণ বক্তা ছিলেন, একেবারে এক বাক্যে স্বীকার করতে হবে। ফলে এদের সবারই ভাষণ, যখনই এরা টিভিতে ইন্টারভিউ দিতে আসতেন বা যখনই কোনো জায়গায় ওরা ভাষণ দিতেন এবং টিভিতে দেখানো হতো, সেগুলি মন দিয়ে শুনতাম, শুনতে ভালো লাগতো। এক্সেপশনাল কথা বলতেন, যুক্তি দিয়ে বোঝাতে পারতেন। মন্ত্রী হওয়ার পরেও তারা যখনই বক্তব্য রেখেছেন, কখনো তাদের কোনো কথার মধ্যে অহংকারের প্রকাশ ঘটেনি। কখনো অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে তার সমস্ত শেষ পর্যন্ত যত স্তরে মন্ত্রিসভার নেতারা ছিলেন, তাদের কারুর কথা শুনে মানুষের মনে হয়নি এটা অহংকারী সরকার। এই অভিযোগ বাজপেয়ীদের ক্যাবিনেটের বিরুদ্ধে আসেনি। ফলে বাজপেয়ী আজকে পর্যন্ত সমান জনপ্রিয়। আজকে তিনি পৃথিবীতে নাই, কিন্তু আজকে পর্যন্ত তার কথা মানুষ বলে, তার কথা মানুষ মনে রাখে এবং তার প্রশংসায় আজকে পর্যন্ত তার কট্টর বিরোধীরাও পঞ্চমুখ। শুধু তাই না, বাজপেয়ীর সময়ে মন্ত্রী থাকা সবাই আজকে পর্যন্ত জনপ্রিয়। আপনারা দেখেন আজকে পর্যন্ত বিরোধী দলগুলোর, ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতাদের কাছেও আপনার রাজনাথ সিংয়ের জনপ্রিয়তা রয়েছে। নীতিন গডকরির কথা বললে তারা এখনও প্রশংসা পঞ্চমুখ হয়। অর্থাৎ যারা সেই সময়ে এই উদার রাজনীতি করেছেন, তারা আজকে পর্যন্ত মানুষের হৃদয়ে স্থান নিয়ে সেই স্থানে রয়ে গেছেন। তো তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা গ্রহণ করার জন্য, তাদের কাছ থেকে সেই নলেজটা নেয়ার জন্য, তাদের গাইডলাইন্স নেয়ার জন্য মূলত নরেন্দ্র মোদীজি গতকালকে এল.কে. আদবানিজি এবং মুরলী মনোহর যোশীজি এর বাড়িতে গেছিলেন। এই দুজন বর্তমান ভারতবর্ষের জীবিত নেতাদের মধ্যে, নিঃসন্দেহে সাকসেসফুল নেতাদের মধ্যে অন্যতম দুই শ্রেষ্ঠ নেতা। কোনো মানে এক্ষেত্রে আপত্তি করার কোনো কারণ নেই। কারণ এই দুজন তাদের সময়, আপনারা যা সর্বশিক্ষা অভিযান দেখেন, সেটা ডক্টর মুরলী মনোহর যোশীর মস্তিষ্ক প্রসূত। আপনারা যে সীমান্তে কাঁটাতারের বেড়া দেখেন এবং উগ্রপন্থার বিরুদ্ধে যে জয়েন্ট অপারেশন এবং যে অপারেশনে ব্যাপক সাফল্য আসে ভারতবর্ষে, সেগুলো সবই আপনার এল.কে. আদবানির মস্তিষ্ক প্রসূত। সুতরাং তাদের এমন অনেকগুলো কাজ রয়েছে যেই কাজগুলোকে আজকে পর্যন্ত বিনা বাধা, বিনা সংকোচে প্রশংসা করতে হয়। তো তাদের সেই যে জোট রাজনীতির যে মারপ্যাচ, যে জটিলতা, যে নানান ধরনের চ্যালেঞ্জ,
সেই চ্যালেঞ্জগুলো কি রকমভাবে আসতে পারে এবং কিভাবে সেগুলোর মোকাবেলা করতে হবে এবং কিভাবে সরকারটাকে দীর্ঘমেয়াদী করা যাবে এবং কিভাবে এই সবাইকে মানিয়ে নিয়ে সঙ্গে রেখে সরকারটাকে টিকিয়ে রাখা যাবে, সেই জ্ঞানটা নেয়ার জন্যই বুদ্ধিমান নেতা নরেন্দ্র মোদী ডেফিনেটলি অত্যন্ত বুদ্ধিমান নেতা, অত্যন্ত চতুর নেতা, কোনো সন্দেহ নাই। তার কারণে যখন যেটা ওনার দরকার তখন সেটা তিনি করে নেন। এই বুদ্ধিমত্তা নিয়েই তিনি গতকালকে এই দুজন আপনার বরিষ্ঠ নেতার বাড়িতে যান এবং সেখান থেকে তিনি সেই গাইডলাইন্স নিয়ে আসেন। আমি একজন মানে সেই ক্ষেত্রে কি, হ্যাঁ, তাদের ডেফিনেটলি প্রশংসক। আমি এল কে আদবানিজিরও প্রশংসক, যোশীজিরও প্রশংসক, অটলজির তো আমি আজকে পর্যন্ত ফ্যান, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, বলতে কোনো দ্বিধা নাই। এরকম নেতা ব্যতিক্রমী বহু যুগের মধ্যে একজন আসে। তো তাদের কাছ থেকে সেই জ্ঞানটা নেওয়ার জন্য তিনি গেছিলেন বলে আমার মনে হয়েছে এবং এই ব্যাপারে আমি নিশ্চিত। এবং দেখবেন, আপনারা শুনবেন, আগামী দিনেও মিডিয়াতে আসবে, হয়তো খবর টবর আসবে, এই দুজন নেতার সঙ্গে নরেন্দ্র মোদীজি নিয়মিতভাবে যোগাযোগ রাখবেন, দেখবেন। কারণ তাদের কাছ থেকে নিয়মিতভাবে তিনি ইনপুট নেবেন, যেই ইনপুটগুলো এই সরকারের জন্য একান্ত আবশ্যক। কিন্তু আদতে সেই ইনপুট নিলেও সেই ইনপুট নিয়ে সেটাকে বাস্তবে রূপায়িত করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জের। সেইটা যদি ঠিকভাবে করতে পারেন তাহলে এই সরকারটা ম্যাক্সিমাম দিন থাকতে পারবে। কতদিন থাকতে পারবে কেউ বলতে পারবে না, আমরা কেউ জ্যোতিষী না, আমরা কেউ গণৎকার না, কিন্তু কতদিন টিকে রাখতে পারবেন শিওর না। কিন্তু যদি রূপায়ণ ঠিকভাবে করতে না পারেন, নীতিশ কুমারের মতন লোক আজকে আপনার চরম প্রশংসা করবে, কালকে আপনাকে ফুরত দিয়ে আপনার থেকে দূরে গিয়ে আপনার যে নিন্দা করবে না, তার কোনো গ্যারান্টি নাই। টিডিপি এই ক্ষেত্রে টিডিপি রোড, কারণ টিডিপি অনেকবারই এনডিএর সঙ্গে এসেছে, এনডিএতে থেকে বাইরে গেছে। অটলজির সময়েও টিডিপি এনডিএতে ছিল। তো এরকম আরও অনেক দল রয়েছে যাদের কার আচরণ কখন কীরকম হয় কেউ বলতে পারবে না। তো সুতরাং আমি বলবো যে সবচেয়ে কঠিন কাজে এবার নিয়োজিত হতে চলেছেন নরেন্দ্র মোদী আগামীকালকে শপথ গ্রহণের মধ্য দিয়ে। তার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জ থেকে উত্তরণের জন্য আপনার এক তো হলো দুই বরিষ্ঠ কিন্তু বৃদ্ধ নেতা আদবানিজি এবং যোশীজি, আর একদিকে হলো ওনার এই আগামী দিনগুলোর জন্য বড় হাতিয়ার হতে পারে রাজনাথ সিং এবং নীতিন গডকরিজি। কারণ সেক্ষেত্রে তাদেরও অনেককে নিয়ে চলার, অনেককে মানিয়ে নেওয়ার এবং পরিস্থিতি অনুযায়ী নিজেদেরকে সেইভাবে সাজানোর বিরাট এবং দারুণ অভিজ্ঞতা রয়েছে। বাকিটা দেখার বিষয়, বাস্তবে আদতেই কতটা তারা রূপায়িত করতে পারেন। আপনাদের এই ক্ষেত্রে কি মতামত অবশ্যই জানাবেন। ভিন্ন মত থাকলে ভিন্ন মতও জানাবেন, একমত হলে সেটাও জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।